বেঙ্গল এডুকেশন সেন্টারের সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম? এর আগের ক্লাসে আমরা করেছিলাম আরএনএ এর হচ্ছে প্রকার। আরএনএ যদি বলা হয়, আরএনএ কে কি বলা হয়? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ যদি বলা হয় একতন্ত্রী তোমার গঠন। আরএনএ যদি বলা হয় তাহলে বলবো আরএনএ নাইট্রোজেন বেসগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা আছে অ্যাডেনিন, গুয়ানিন, আরেকদিকে তোমার সাইটোসিন এবং তোমার সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিল। এই ইউরাসিলটা পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে, কোশ্চেন বারবার যদি দেখো তাহলে এইটাই এতে পরীক্ষা বারবার ঘুরে আসে। এবং আরএনএ যদি বলা হয় যে আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকে, এখানে লেখা আছে থাইমিনের পরিবর্তে, কিন্তু আরএনএ তে তুমি ইউরাসিল, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখে যাচ্ছে কি রাখবে। এবার তুমি আসি পরেরটাতে। আরএনএ যদি বলা হয় এবার কি হয় দেখো, একটা কোষের মধ্যে আরএনএ কি করে? আরএনএ তে প্রোটিন উৎপন্ন করে, সাধারণত প্রোটিন উৎপন্ন করে, জেনেটিক বস্তু হিসেবে কাজ করে, যেমন যদি বলে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। তো যখন কোষের মধ্যে প্রোটিন থাকে, ইংরেজিতে বলা হয় এম ফর হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার মেসেঞ্জার এটাকে মেসেঞ্জার বলা হয়, মেসেঞ্জার আরএনএ বলা হয়। টি ফর ট্রান্সফার, ট্রান্সফার বলা হয়। অ্যান্ড আর ফর হচ্ছে রাইবোজোমাল, রাইবোজোমাল, রাইবোজোমাল বলা হয়। এ কি করে? কোনো সময় যদি আমাদের শরীরের কোষের মধ্যে যদি কোনো সময় প্রোটিনে তোমার দেখা যায়, তো সঙ্গে সঙ্গে মেসেঞ্জার আরএনএ মেসেজ দেয়। এ কি করে? মেসেঞ্জার আরএনএ কোনো সময় সাপোজ সেনাবাহিনীতে টেররিস্ট আসছে, তো টেররিস্ট আসা মাত্র ওইখানে তুমি কি গেটম্যান হিসেবে, গেটম্যানে তুমি আসে মেসেজ দিচ্ছে, আচ্ছা আসে নাকি আসে নাকি আসেনি। যখনই প্রোটিন দেখবে তখনই তুমি কি করে প্রোটিন অণু দেখা মাত্র, প্রোটিনের অণু দেখা মাত্র মেসেঞ্জার আরএনএ খপ করে ধরবে, খপ করে তোমার ধরবে, হ্যাঁ এইবার কই যাবি বলে তোমার ধরে দেয়, পা দিয়ে দেয় ট্রান্সফার কে। ট্রান্সফার আরএনএ কি করে? এ পাঠিয়ে দেয় তোমার কাকে? রাইবোজোমাল আরএনএ কে। এই যে নাম আছে টিআরএনএ। রাইবোজোমাল আরএনএ রাইবোজোম থেকে, আর রাইবোজোমের কাজকে প্রোটিন উৎপন্ন করা, একদম ধরে প্রোটিন অণুকে হচ্ছে বাটার পর একদম কি করে প্রোটিন আছে উৎপন্ন করে। এই গেল তোমার আরএনএ আছে, তিন প্রকার আছে আরএনএ দেখা আছে কি যায়। তাহলে এমআরএনএ, টিআরএনএ আর তোমাকে রাইবোজোমাল আছে আরএনএ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি আরএনএ যদি বলা হয় ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য একটা দেখি। পার্থক্য ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। তাহলে ডিএনএ আর এদিকে লিখবো আরএনএ। আরএনএ পুরো নাম তো সবার জানাই আছে। এটা বলো ডিএনএ তোমার দ্বিতন্ত্রী দেখিয়েছিলাম। ডিএনএ যদি বলে গঠন দেখা যায়, তাহলে ডিএনএ এর গঠন তোমার এরকম তোমার দেখা যায়, দ্বিতন্ত্রী। আর আরএনএ তোমার গঠন দেখিয়েছিলাম, আরএনএ তোমার এরকম দেখা যায়। তো এইখানে তো বলা হয় দ্বিতন্ত্রী, এটাকে কি বলা হয়? দ্বিতন্ত্রী গঠন দেখা যায়। কেমন গঠন? বলবো দ্বিতন্ত্রী। এটা কি বলবো? এটা একতন্ত্রী। একতন্ত্রী এটাকে বলবো। ডিএনএ যদি বলা হয় ডিঅক্সি রাইবো শর্করা নিয়ে গঠিত, অক্সি রাইবোস। কোশ্চেন চাকরি পরীক্ষা ক্ষেত্রে আসে যে ডিএনএ কোন শর্করা নিয়ে গঠিত? বলবো ডিঅক্সি রাইবোজ শর্করা নিয়ে গঠিত। আর বলবো আরএনএ যদি বলা হয় তাহলে বলবো রাইবোজ শর্করা নিয়ে গঠিত, রাইবোজ শর্করা নিয়ে গঠিত। এটাকে যদি বলা হয় ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং নিউক্লিওটাইড বেসগুলি হলো অ্যাডেনিন, পিউরিন, পিরিমিডিন বেস। পিউরিন যদি বলা হয় পিউরিন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডেনিন ও গুয়ানিন।
আর যদি বলা হয় পাইরিমিডিন পিরিমিডিন বেস, বলা হয় থাইমিন এবং থাইমিন ও ইউরাসিল, ইউরাসিল। আর এখানে যদি বলা হয় নাইট্রোজেন বেস, একটা লিখবো হচ্ছে পিউরিন। পিউরিন বেস গুলো কি কি বলে, অ্যাডেনিন গুয়ানিন, এই দুটা সেম, ডিএনএ এর ক্ষেত্রেও যা আরএনএ এর ক্ষেত্রেও তা, অ্যাডেনিন ও গুয়ানিন। আর পিরিমিডিন বেস যদি বলা হয় সাইটোসিন ও ইউরাসিল। ওহো, এক জায়গায় গন্ডগোল করেছি, এই জায়গায় ইউরাসিল হবে না, এটা হবে সাইটোসিন। আর এখানে লিখবো কি লিখবো, থাইমিন, থাইমিনের পরিবর্তে লিখবো ইউরাসিল, ইউরাসিল ও সাইটোসিন, সাইটোসিন লিখবো। কাজ লিখবো এদের ডিএনএ এবং আরএনএ আছে, কাজ লিখবো, একটা করে কাজ আছে। ডিএনএ এর প্রধান কাজ হচ্ছে তোমার জেনেটিক বস্তু, বলা হয় জেনেটিক বস্তু বংশ পরম্পরায় প্রেরণ করা, তাই একে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। আর একে বলা হয় কি বলা হয়, এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন উৎপন্ন করা। এই পরীক্ষায় বারবার ঘুরে বেড়ে আসে, প্রোটিন উৎপন্ন করা প্রধান কাজ। কিন্তু যে সমস্ত জীবে কি থাকে না, বলবো যে সমস্ত জীবে ডিএনএ থাকে না, সেখানে যে সমস্ত জীবে ডিএনএ থাকে না সেখানে জেনেটিক বস্তু আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটাতে আসবো, তো ডিএনএ আরএনএ তো হয়ে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসছে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। বলবো এগুলো তোমার ডিএনএ যদি বলা হয় নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। বলবো যে ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোম তোমার নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, ডিএনএ আরএনএ এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। এবার ক্রোমোজোমের একটা ছবি আঁকি, একটি আদর্শ ক্রোমোজোমের, কারণ এখান থেকে কোশ্চেন আসে যে নিম্নলিখিত এটা কিসের অংশ, পরীক্ষার ক্ষেত্রে চাকরি পরীক্ষায় আসে, এটা তোমার কোথায় দেখা যায়, ক্রোমোজোমের একটি ছবি যদি বলা হয় রাফ ছবি আঁকা দরকার, বললাম এরকম করে লম্বা একটা দাগ দিবে, দাগ দেওয়ার পর মুখ্য একটা খাঁজ দিয়ে দেবে, এখানে হালকা পরিমাণে এদিকে আসবে,
ব্যাস, এটা তোমার হয়ে গেল। আর এটাকে যদি বলা হয় নামগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায়, চাকরি পরীক্ষার ক্ষেত্রে এইটাই দেয়, এখানে বলবো পুঁতির মালার মতো এরকম করে থাকবে, এরকম ঘোরাতে থাকবে শুধু। দেখো এইখানে লেখো ক্রোমাটিড। কোশ্চেন পরীক্ষাতে ক্রোমাটিড কিসের অংশ বলবো? ক্রোমোজোমের অংশ। এই যে দেখো পুঁতির মালার মতো যেগুলো দেখা যাচ্ছে গোল গোল, এই পুঁতির মালার মতো ওটাকে লেখো ক্রোমোনিমাটা। এইখানে লেখো মুখ্য খাস, মুখ্য খাজ। এইখানে লেখো গৌণ খাস, গৌণ খাস। এটাকে লেখো স্যাটেলাইট। আর এখানে লেখো টেলোমিয়ার। আর এটাকে লিখবা নিউক্লিওলার অর্গানাইজার, নিউক্লিওলার অর্গানাইজার। এখানে লিখবা নিউক্লিওলার অর্গানাইজার, নিউক্লিওলার অর্গানাইজার, নিউক্লিওলার অর্গানাইজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য একটা আদর্শ ক্রোমোজোম, ক্রোমোজোম যদি বলা হয়, এই ছবিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কয়টা দিলাম বা সেই কয়টা শুধু মনে রাখা দরকার, বাকিগুলো না পড়লেও তোমাকে যথেষ্ট হয়ে যাবে। বলবো টেলোমিয়ার কাজ করে কি? টেলোমিয়ার আর তুমি কি বলা হয় ইন্টারফেস দশায়, এই টেলোমিয়ার কোষ চক্রের ইন্টারফেস দশায়, ইন্টারফেস দশায় কোষ চক্রের ইন্টারফেস দশায় ডিএনএ উৎপাদন করা, উৎপাদন করে। এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। তো বাস আদর্শ ক্রোমোজোমের তো ছবি হয়ে গেছে। এখান থেকে হচ্ছে কোশ্চেনে তোমার বারবার ঘুরে ফিরে তোমার আসে। এবার লিখবো ক্রোমাটিন আর তোমার ইউ ক্রোমাটিন আর হেটারো ক্রোমাটিন। একটা পার্থক্য লিখে দিই তাহলে, তাহলে হচ্ছে বোঝা যাবে। একবার লিখে যদি নিতে চাও তাহলে একবার লিখে নিতে পারো, একবার পজ করে ভিডিওটা অবশ্যই তুমি এগুলো লিখে নেবে। কোশ্চেন পরীক্ষায় আসে মুখ্য কাজ কোথা দেখা যায়, গৌণ কাজ কোথা দেখা যায়, পরীক্ষায় বেশি বেশি বারবার আছে টেলোমিয়ার, টেলোমিয়ার যে আছে টেলোমিয়ার কোথায় দেখা যায়, সেন্ট্রোম বা স্যাটেলাইট কোথা দেখা যায়, ক্রোমাটিড কি, ক্রোমোনিমাটা কি, মুখ্য কাজ, গৌণ কাজ, ধ্যান রাখা দরকার। এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো কি ক্রোমাটিন যদি বলা হয় ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা এইদিকে লিখবো ইউ ক্রোমাটিন, একবার লিখবো হেটারো ক্রোমাটিন। একটু জায়গাটা কম বেশি হয়ে গেল, কোই বাত নেই।
এটা হালকা পরিমাণে এদিকে লিখে দিই। এ দেখো ইউ ক্রোমাটিন, এটাকে লাগো হেটারো ক্রোমাটিন। ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন কি বলা হয়, যখন কোষের ভিতরে নিউক্লিয়াসে যদি যাওয়া যায়, তো অ্যাকচুয়ালি আমরা ক্রোমাটিন দেখতে পাই না। আমরা তো নিউক্লিয়াস বলা হয় সাধারণত ক্রোমোজোম এরকম আঁকি, কিন্তু এরকম সাধারণত দেখা যায় না। এগুলো কি এমন দেখা যায়, এইরকম তোমার কি বলা হয়, জালির মতো তোমার দেখা যায়। কিসের মতো দেখা যায়, জালির মতো। কেবলমাত্র প্রোফেজ দশায় এরকম দেখা যায়, মেটাফেজ দশায় একটু তোমার এই ক্রোমাটিন যদি হচ্ছে কেবলমাত্র মেটাফেজ দশায় হচ্ছে দেখা যায়। ইউক্রোমাটিন যদি বলা হয় ইন্টারফেজ দশায়, ইন্টার কোষ চক্রে বলবো এর পরের দিকে ইন্টারফেজ দশা আছে, ইন্টারফেজ দশায় হালকা রঞ্জকে, এবার রঞ্জক কাকে বলা হয়, কোনো কোনো সময় যারা প্র্যাকটিক্যাল যারা করে, প্র্যাকটিক্যাল করার সময় কিছু কালারিং দেওয়া হয়, এই কালারিং গুলোকে বলা হয় রঞ্জক বলা হয়। ইন্টারফেজ দশায় রঞ্জকে হালকা ভাবে রঞ্জিত হয়। আর এটা যদি বলা হয় গাঢ় ভাবে রঞ্জিত হয়। ইন্টারফেজ দশায় রঞ্জকে গাঢ়ভাবে রঞ্জিত হয়। নাম্বার 2, এটা তুমি কি বলা হয় জিনগুলি, এই ইউক্রোমাটিনে তোমার জিনগুলি সক্রিয় থাকে। আর বলবো এখানে যদি বলা হয় জিনগুলি নিষ্ক্রিয় অবস্থা থেকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। বাস কোশ্চেন এই দুইটার মধ্যে বারবার ভেরি ভেরি কোশ্চেন আছে, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। চাকরি পরীক্ষা যদি আসে জিনগুলি কোথায় থাকে, সক্রিয় থাকে, বলবো ইউক্রোমাটিনে, আর হেটারোক্রোমাটিনে বলবো তোমার জিনগুলি নিষ্ক্রিয় অবস্থায় তোমাকে দেখা আছে যায়। তাহলে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনে তোমার আরামসে বুঝতে আছে পারা আছে কি গেল। আশা করি কারো তোমার অসুবিধা থাকে না। এবার তোমার যাবো ডিএনএ আরএনএ হয়ে গেল, ক্রোমোজোম হয়ে গেল। এবার ফিরে আসবো কোষ বিভাজন। বিভাজন যখন যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে রূপান্তরিত হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন বলে। কোষ বিভাজনে অংশগ্রহণ অঙ্গাণু, সাহায্যকারী অঙ্গাণু, কোষ বিভাজনের সাহায্যকারী অঙ্গাণু হলো, সবার প্রথমে যদি বলা হয় যে সেন্ট্রিওল, সেন্ট্রিওল বানানটা বোঝা যাচ্ছে না, লেখি সেন্ট্রিওল,
সেন্ট্রিওল, মাইক্রোটিউবুল, টিউবিল। এই মাইক্রোটিউবুল যদি বলা হয় গাছে দেখা যায়, উদ্ভিদে দেখা যায়, উদ্ভিদে দেখা যায়। কোশ্চেন মোড কি আছে, সেন্ট্রিওল কাজ কি করে? বর্তমান এটা হচ্ছে বেমতন্তু গঠনে সহায়তা করে, বেমতন্তু গঠনে সহায়তা করে, বেমতন্তু গঠনে সহায়তা করে। এছাড়াও আর কি কোনো কোষ অঙ্গাণু আছে? বলবো আরো কোষ অঙ্গাণু আছে, যেমন কোষ অঙ্গাণু যেগুলো মাইটোকন্ড্রিয়া। এ কি করে? এ তোমার শক্তি উৎপন্ন করে। বলবো আরো কি আছে? বলবো আরো আছে, বলবো রাইবোজোম। এ কি করে? বলবে এ তোমার প্রোটিন উৎপন্ন করে। এ কি করে? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করে, ব্যাস কোষ বিভাজন বলা হয়। কোষ বিভাজন দুইটা পদ্ধতিতে হয়, একটা তোমার ক্যারিওকাইনেসিস, একটা তোমার সাইটোকাইনেসিস। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা তোমার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারিওকাইনেসিস কাকে বলা হয়? ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এবার লিখি বলা কোষের বিভাজন। দুই প্রকারে হয়, দুইটা পদ্ধতি। পদ্ধতিটার নাম, একটা তোমার নাম হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, আর একটা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস কোথাও থেকে? ক্যারিও মানে নিউক্লিয়াস, ক্যারিও মানে নিউক্লিয়াস, আর সাইটোকাইনেসিস মানে সাইটো মানে সাইটোপ্লাজম। প্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের যদি বলা হয় ক্যারিওকাইনেসিস কাকে বলা হয়? বলে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়। ক্যারিওকাইনেসিস আর তোমার সাইটোকাইনেসিস বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এন্ড দ্য সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। যদি কোনো সময় এরকম যদি হয় যে সাইটোকাইনেসিস না ঘটে, তাহলে কি হবে? বলবো নিউক্লিয়াসের সংখ্যা বেশি হবে। কোশ্চেন এরকম করে কোশ্চেন পরীক্ষায় আসে যে কোনো একটা কোষে মানে এই দুইটা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস প্লাস কোষ বিভাজন, কোষ বিভাজন সমান 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 যদি বলা হয় ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস।
ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস একসঙ্গে বলা হয় সাইটোকাইনেসিস, বলা হয় কি বলা হয়, বলা হয় কোষ বিভাজন। যদি কোষ ক্যারিওকাইনেসিস ঘটে, সাইটোকাইনেসিস না ঘটে, তাহলে কোষ বিভাজন হবে না, কিন্তু কোষের সংখ্যা, কোষের নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি হবে। কোষের মধ্যে ক্যারিওকাইনেসিস হলে কিন্তু সাইটোকাইনেসিস না ঘটলে সাইটোকাইনেসিস না হলে কোষে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, ধ্যান রাখা দরকার। পরীক্ষা ঘুরে ফিরে আসি, এবার আসি উপরেটাতে। এবার লিখবো কোষ বিভাজন। কোষ বিভাজন 3 প্রকারের। কোষ বিভাজন কত প্রকারের বলবো? কোষ বিভাজন 3 প্রকারের। একটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি, অ্যামাইটোসিস পদ্ধতি। 2 নম্বর যদি বলা হয় অ্যামাইটোসিস, মাইটোসিস। আর 3 নম্বর তুমি কি বলা হয় অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস প্রক্রিয়া। তিনটে প্রক্রিয়া হচ্ছে কোষ বিভাজন হয়। অ্যামাইটোসিস যদি পদ্ধতি হচ্ছে বলা হয়, একে সদৃশ বিভাজন বলা হয়। ডিরেক্ট যদি বলা হয় প্রত্যক্ষ বিভাজন বলা হয়। কোশ্চেন বারবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাগাও এখানে 8-10টা স্টার মার্ক লাগাও। কোথায় অ্যামাইটোসিস পদ্ধতিতে বলা হয় আমি একে প্রত্যক্ষ বা ডিরেক্ট কোষ বিভাজন বলে। মাইটোসিসকে বলা হয় সদৃশ কোষ বিভাজন। সদৃশ কোষ বিভাজন বলে। আর মিওসিস কিছু বলা হয়, মিওসিস 2টা ভাগে ভাগ হয়। মিওসিস 1 মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 কে বলা হয় হ্রাস বিভাজন, আর মিওসিস 2 কে বলা হয় সদৃশ বিভাজন। সদৃশ বিভাজন পুরা তো মিওসিস যদি লেখা থাকে, মিওসিসকে কি বলে বলো? মিওসিস 1 2 কিছুই নেই, কেবলমাত্র মিওসিসকে কি বলে বলো? মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। হ্রাস বিভাজন বলে, ধ্যান রাখা দরকার। তাহলে বলছে অ্যামাইটোসিস একে প্রত্যক্ষ বা ডিরেক্ট হচ্ছে কোষ বিভাজন বলা হয়। এগুলা কোথায় দেখা যায় বলে তোমার দেখা যায়, এটাও স্টামাক লাগাও, দেখা যায় কোথায়? দেখা যায় নিম্ন শ্রেণীর, যেগুলো বলা হয় অ্যামিবা, প্যারামোসিয়াম, অ্যামিবা প্যারামোসিয়াম,
অ্যামিবা, প্যারামোসিয়াম, তারপরে ইউগ্লিনা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, রিয়া, ভাইরাস, ভাইরাসে দেখা যায়। মাইটোসিস, মাইটোসিস বলবো তোমার দেহ কোষে দেখা যায়। কোথায় দেখা যায় বলবো তো দেহ কোষে দেখা যায়। উন্নত বলা হয় উন্নত প্রাণীদের দেহ কোষে দেখা যায়। মিওসিস যদি বলা হয় মিওসিস কোথায় দেখা যায় বলো, মিওসিস দেখা যায় জনন মাতৃকোষে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুতে দেখা যায়। শুক্রাণু এবং ডিম্বাণুর নুতে দেখা যায়। শুক্রাণু এবং ডিম্বাণুতে দেখা যায় কি বলে তোমার এগুলোতে দেখা যায়, ধ্যান রাখা দরকার। এবার যদি বলা হয় অ্যামাইটোসের কাজ, বলবে এর কাজ হচ্ছে অ্যামাইটোসের কাজ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটানো। কোষের সংখ্যা বৃদ্ধি ঘটানো। মাইটোসিসের কাজ কি বলো, মাইটোসিসের কাজ ক্ষয়পূরণ, বৃদ্ধি, ক্ষয়পূরণ বৃদ্ধি এগুলো হচ্ছে ঘটানো। মিওসিসের কাজ কি, মিওসিসের যদি কাজ বলা হয় বলে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট রাখা, ধ্রুবক রাখা। কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। ধ্রুবক রাখা। এবার বলবো অ্যামাইটোসিসকে সদৃশ বিভাজন কেন বলা হয়, বলবো এটা একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়া একটি থেকে দুটি কোষ উৎপন্ন হয়। একটি কোষ বিভাজিত হয়ে দুটা কোষ উৎপন্ন হয়। দুটি কোষে রূপান্তরিত হয়, দুটি কোষে পরিণত হয়। আর মাইটোসিস প্রক্রিয়া যদি বলা হয় দুটি কোষ উৎপন্ন হয়। আর মিওসিস প্রক্রিয়া দেখো চারটা কোষ উৎপন্ন হয়। কয়টা কোষ উৎপন্ন হয় দেখো, চারটা কোষ উৎপন্ন হয়। কয়টা কোষ উৎপন্ন হয় বলবো, চারটি কোষ উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা কোষ, এটা হচ্ছে দুইটা কোষ, এটা বলা হয় দুইটা কোষ, এটা তোমার চারটা কোষ হচ্ছে উৎপন্ন হয়। তো আশা করি বুঝতে পারা গেল। এবার লিখবো অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন কেন বলা হয়। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কারণ মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি কোষে রূপান্তরিত হয়। মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি কোষ
উৎপন্ন হয়, এই জন্য একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। পরেরটাতে আসি, মাইটোসিসকে সদৃশ কোষ বিভাজন বলা হয় কেন? মাইটোসিসকে বলা হয় কেন? বলবো মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষ বিভাজনের ফলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষ বা জনন কোষ বা এটাকে বলা হয় জনিত কোষ, জনিত কোষ বিভাজিত হয়ে সম সংখ্যক, সম আকার, সম আয়তন, সম আয়তন, সম সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট সমসংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট অপাত্য কোষ উৎপন্ন হয় এজন্য একে সদৃশ কোষ বিভাজন বলা হয়। সদৃশ কোষ বিভাজন বা সম বিভাজন বলা হয়। লাস্ট ওয়ান যেটা আছে যে মায়োসিসকে হ্রাস বিভাজন কেন বলা হয়? কেন বলা হয়? দেখো মাতৃকোষ বিভাজিত হয়ে যে চারটি অপাত্য কোষ উৎপন্ন হয় তা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মাতৃকোষের মানে মায়ের কোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মায়ের কোষে ক্রোমোজোম সংখ্যা যদি 46 হয় তাহলে তার ছেলের তোমার কোষে ক্রোমোজোম সংখ্যা 23 হবে। এই জন্য একে হ্রাস বলা হয়। হ্রাস হয়ে যায়, সংখ্যার অর্ধেক হয়ে যায়, আর যেখানে অর্ধেক হবে সেটা তো অবশ্যই বলা হয় হ্রাসে হয়ে গেল। তাই একে হ্রাস বিভাজন বলা হয়। হ্রাস বিভাজন বলে, ধ্যান রাখা দরকার যে মায়োসিসকে হচ্ছে হ্রাস বিভাজন কেন হচ্ছে বলা হয়, ধ্যান রাখা দরকার। পরেরটাতে আসি, বলবো এই মায়োসিস কোষ বিভাজন কোথা থেকে দেয়? মায়োসিস তোমার কোষ বিভাজন জনন মাতৃকোষে তোমাকে দেখা যায়, বাকি যদি বলা হয় অন্যান্য ক্ষেত্রে সেটা দেখা যায় না। এবার আসি, বলবো অ্যামাইটোসিসের কাজগুলো ধ্যান রাখা দরকার। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষের সংখ্যা বৃদ্ধি হয়। মাইটোসিস তোমার যদি বলা কোষ বিভাজনের সংখ্যা, মাইটোসিসের সঙ্গে তোমার আমাদের দেহের ক্ষতিপূরণ, আমরা বৃদ্ধি হচ্ছি বাড়ছি,
আয়তন বৃদ্ধি, এগুলো সব যদি হচ্ছে বলা হয় তাহলে কোষের মাধ্যমে, বলো মাইটোসিসের মধ্যে। মাইটোসিস আর মিওসিসের মাধ্যমে কি হয়, আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। কেন? মিওসিসের জন্য। বললাম আমাদের বলা হয় ডিম্বাণু এবং শুক্রাণু, ডিম্বাণু বলো এন প্লাস তোমার এন মিলে তৈরি হয় 2n। 2n বলবো তো 23টা ক্রোমোজোম প্লাস 23টা ক্রোমোজোম মিলে কয়টা, 46টা ক্রোমোজোম। এইটা কি হয়, যখন মিওসিস হয় তখন তোমার আবার তোমার 23টা প্লাস তোমার 23টা হয়ে গেল। যদি এরকম না হয় তাহলে দেখা গেল পরের জন্মে আমাদের 42 বা 46 প্লাস 46 92টা। আর যদি কোনো কারণে ক্রোমোজোম সংখ্যা একটা বা দুইটা বাড়ে তাহলে হচ্ছে অনেক রকমের ডিফেক্ট তোমাকে দেখা যায়। ক্লাইনফেল্টার তোমার সিনড্রোম, নাম শোনা আছে ক্লাইনফেল্টার তোমার সিনড্রোম। তো এগুলো তুমি কি হয়, দেখা গেল ছেলের মতো বডি আছে কিন্তু তোমার হাব ভাব হচ্ছে মেয়ের মতো, বা মেয়ের মতো বডি আছে ছেলের মতো হচ্ছে হাব ভাব, তোমার দাড়ি গোছানো উল্টা পাল্টা কিছু হচ্ছে দেখা দিবে। এগুলোর কারণে দেখা গেল যে ক্রোমোজোম সংখ্যা যদি 92টা হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে তোমার উড়াউড়ি করছে, যেমন ক্রিস 3-র মতো করে উঠছে, বাচ্চা হওয়ার পরে উঠছে, এরকম তোমার দেখা যাবে। তাহলে মাইটোসিস, মিওসিস এবং হচ্ছে কি বলা হয়, এটা তোমার ধ্যান রাখা দরকার। এখান থেকে হচ্ছে কোশ্চেন পরীক্ষায় আসে যে কোনখান থেকে এখানে মিওসিস প্রক্রিয়া 4টা অপাত্য কোষ উৎপন্ন হয়, মাইটোসিসে তোমার ধ্যান রাখা 2টা হচ্ছে অপাত্য কোষ উৎপন্ন হয়, ধ্যান রাখা থেকে দরকার অবশ্যই। চলো পরেরটাতে আসি। এবার কোষ বিভাজন লিখবো হচ্ছে কোষ চক্র, উপরে লাগো কোষ চক্র। কোষ চক্র কাকে বলা হয়, বলে যখন একটা কোষ বিভিন্ন দশা অতিক্রম করে বিভিন্ন দশা অতিক্রম করে, তাহলে একটি কোষ বিভিন্ন দশা অতিক্রম করে, একটি কোষে বিভিন্ন দশা অতিক্রম করে সেই অবস্থায় বিভিন্ন দশা অতিক্রম করে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়। দুটি কোষে পরিণত হয় তাকে কোষ চক্র বলে। বলবো কোষের চক্রাকারে, সংক্ষেপে যদি বলা হয় কোষের চক্রাকারে পরিবর্তন হওয়াকে সংক্ষেপে যদি বলা হয় কোষের চক্রাকারে পরিবর্তনকে কোষ চক্র বলা হয়। কোষ চক্রের তোমার 3টা ধাপ আছে। যদি বলা হয় কোষ চক্র দুইটা ধাপে তোমার হয়, দুইটা দশায় হয়। একটা আছে ইন্টারফেস দশা, একটা হলো মাইটোটিক দশা বা মাইটোটিক ফেজ, একটা দেখো ইন্টারফেস। দশা বলবো মাইটোটিক ফেজ যদি বলা হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। আর যদি ইন্টারফেজ দশায় তোমার দেখা যায় একে 3টা ভাগে ভাগ করা যায়। বললাম G1, G2, G and G2 দশা। এর মাঝখানে আসবে ইন্টারফেস দশা। যদি বলা হয় একটা কোষ বিভাজিত হয়ে, কোষ বিভাজন বলতে একটা ডিম কোনো জায়গায় রেখে দিলে ওইটা 2টা ডিমে হয়ে গেল, মানে একটাই 2টা হয়ে গেল, মানে কোষ বিভাজন হয়ে গেল। কোষ বিভাজনের ফলে কি গুরুত্ব, বলবো কোষ বিভাজনের ফলে আমাদের বৃদ্ধি হচ্ছে, বলবো তোমার বাচ্চাদের জন্ম হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, এগুলো সব হচ্ছে কোষ
কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। বলবো কোষ বিভাজনের মাইটোটিক পেজ যদি এখানে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা সময় লাগে, তাহলে সারা দিনের মধ্যে 23 ঘন্টা সময় লাগবে, 23 ঘন্টা সময় লাগে ইন্টারফেজে। এইখানে কি হয়, ইন্টারফেজ দশায় কি হয় বলবো, ইন্টারফেজ দশায় বিভিন্ন ধরনের তাহলে D1 দশায় বলা হয় প্রোটিন বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু উৎপন্ন হয়। এবং যদি বলা হয় প্রোটিন সংশ্লেষ ডিএনএ তোমার দ্বিতত্ত্বকরণ, G1 দশায় কি হয়, প্রোটিন আরএনএ ও উৎসেচক উৎপন্ন হয়। এর দশায় কি হয় বলবো, কোষের বলা হয় ডিএনএ এর ডাবলীকরণ হয়, দ্বিতত্ত্বকরণ হয়, ডিএনএ এর দ্বৈতকরণ হয় বা দ্বিতত্ত্বকরণ হয়, বা বলা হয় ডিএনএ এর সংখ্যায় বৃদ্ধি ঘটে। আর G2 দশায় যদি বলা হয় কোষের আকার বৃদ্ধি, কোষীয় অঙ্গাণুর আকার বৃদ্ধি, প্রোটিন উৎপন্ন, তারপরে যদি বলা হয় কোষের আকার বৃদ্ধি, উৎসেচক উৎপন্নতম হয়। এটা ছবিটা আজকে আর করাবো না, এটা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তার জন্য পরের ভিডিওটা তোমরা দিয়ে দেবো। একটা ছবি একটা লাগবে এরকম ভাবে কোষচক্র, এইখানে লিখবো 4টা ভাগ দিয়ে দেবো। এটা লিখবো হচ্ছে প্রোফেজ, এই 4টাকে মিলে বলা হয় মাইটোটিক ফেজ। প্রোফেজ, এখানে লিখবো মেটাফেজ, এখানে লিখবো অ্যানাফেজ, এটাকে লিখবো টেলোফেজ। এই 4টাকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টাকে মিলে একসঙ্গে বলা হয় মাইটোটিক ফেজ। আর বাকি যদি বলা হয় এটাকে পুরাটাকে বলা হয় এইখান থেকে এই পর্যন্ত পুরাটাকে বলা হয় কি বলা হয় বলবে ইন্টারফেজ দশা। এই ইন্টারফেজ দশাকে আরো কয়টা ভাগে ভাগ করা যায় বলা আমাদের, 3টা ভাগে। একটা হচ্ছে তোমার G1, এটা হচ্ছে S, আর এটা হচ্ছে G2 দশা। বললাম G1 দশা কি উৎপন্ন হয়, লেখা আছে প্রোটিন উৎপন্ন হয়, প্রোটিন উৎপন্ন হয়, লিখে নেবে যে প্রোটিন আরএনএ উৎসেচক এগুলো উৎপন্ন হয়। এখানে কি হয়, ডিএনএ সংখ্যায় বৃদ্ধি ঘটে বা দ্বৈতকরণ হয়। বৃদ্ধি ঘটে। আর G2 দশায় কি হয় বলে তোমার কোষের আকার বৃদ্ধি ঘটে, কোষীয় অঙ্গাণুর আকার বৃদ্ধি ঘটে। আকারে বৃদ্ধি ঘটে। এইখানে থাকে চেক পয়েন্ট, এইখানে থাকে চেক পয়েন্ট, এইখানে থাকে হচ্ছে চেক পয়েন্ট। আর এইখানে থাকবে তোমার G0 দশা,
এই G0 দশা কোথায় বলো, G1 এর একটা ভাগ, ইন্টারফেস দশার একটা ভাগ G0 দশা। এটা কারা থাকে বলবো, স্নায়ু কোষ ও লোহিত রক্তকণিকা। কণিকা সবসময় G0 দশায় থাকে, অর্থাৎ এদের কোষের সেন্ট্রোজোম না থাকায় বেমতন্তু গঠিত হয় না, ফলে কোষ বিভাজন হয় না। বিভাজন হয় না। তাহলে আগের দিনে বলবো চেক পয়েন্টের ভূমিকা কি, বলবে এইখানে যদি কাজ পূরণ না হয়, চেক পয়েন্ট এটা বডিগার্ড সেনা থাকে, বলবো তোমার কমান্ডো থাকে, তাহলে এইখানে যেতে দিবে না, আবার এইখানের কাজ শেষ না হলে এইখানে যেতে দিবে না। তারপরে তোমার আসবে প্রোপেজ, মেটাপেজ, অ্যানাপেজ, টেলোপেজ। এটা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা তোমার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।